তা তোর কেমন পাত্র পছন্দ শুনি? সে আমার স্বপ্নের মানুষ, বিরাট তার প্রাসাদ। সে যখন টকবক করে ঘোড়া নিয়ে ছুটে যাবে তখন তার সাথে আমার দেখা হবে। সেই আমার স্বপ্নে দেখা রাজপুত্র। মশাই, ওলা খাজানজি মশাই, এই ভালো করে কাজ করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে কোথায় গেলেন সব? বাড়িতে এত বড় যুদ্ধ অথচ কারো টিকিটও দেখা যাচ্ছে না। দেব সব কটাকে দূর করে, যত সব ফাঁকিবাজের দল। আচ্ছা কোথায় থাকেন আপনারা? ডাকলেও সাড়া পাওয়া যায় না? আগে কথা মিলিয়ে দেখছিলাম কোনো কিছু বাদ পড়েছে কিনা। ভালো করে মিলিয়ে দেখুন। আজ আমার ছেলে 21 বছরে পা দিচ্ছে। তার জন্মদিনে সমস্ত জমিদারেরা নিমন্ত্রিত, এমনকি সাহেব শুভরাও আসবে। আয়োজনে যদি সামান্যতম ত্রুটিও থাকে না, আমি কাউকে আস্ত রাখবো না। মনে থাকে, সন্ধ্যেবেলা এমন রাজসিক ভোজের আয়োজন করতে হবে সবার যেন তাক লেগে যায়, সবাই যেন এক বাক্যে বলে ওঠে, জন্মদিন পালন হলো বটে জমিদার হরবল্লভের ছেলে ব্রজেশ্বরে। কি ব্রজ কোথায়? ব্রজ তোমাদের সঙ্গে যায়নি? কই না তো, ও তো ঘরেই আছে। যাই প্রসাদী ফুলটা ওর মাথায় ছুঁয়ে আসি। ব্রজ ঘরে থাকলে তো ছোঁয়াবে। সে ঘরে নেই, আমি ডেকে সাড়া পাইনি। উমা, সে কি কথা? জন্মদিনের দিন কাউকে না বলে কয়ে কেউ বাইরে চলে যায়? কর্তামশাই, ছোট কর্তার খোঁজ পাওয়া গেছে। তিনি ঘোড়া ছুটে এদিকে আসছেন। ঘোড়া? ব্রজ ঘোড়া ছোটাচ্ছে? হঠাৎ ওর কি হলো? আগে ছোট কর্তার বন্ধু এসেছিলেন সতীনাথ, বড়াই করে বললেন তাকে নাকি ঘোড়ার দৌড়ে কেউ হারাতেই পারবে না। ব্যাস, সেই শুনে ছোট কর্তা ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতায় নেমে গেলেন। বলিস কি রে? ব্রজ ঘোড়া দৌড়ের প্রতিযোগিতায় নেমেছে? বাহ, চলো তো ছাদে গিয়ে দেখি কেমন ঘোড়া ছোটাচ্ছে আমার ছেলে। চলো চলো চলো। শাবাশ শাবাশ ব্রজ, শাবাশ। জোরে জোরে, আরো 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 জোরে। আমার ছেলে এই প্রতিযোগিতায় জিতবে, দেখে নিও। জোরে ব্রজ। এই না হলে আমার ছেলে। হ্যাঁ, আরে গিন্নি দেখো দেখো দেখো, ভালো করে দেখো। ব্রজ আজ সত্যি বড় হয়ে গেল। দেখি
দেখি না, আমাকে একটু যন্ত্রটা দাও না, আমাকে একটু যন্ত্রটা দাও না, আমি একটু দেখি। দেখো দেখো পিসিমা দেখো। ওরো, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না রে বাবা। আমার নাতি কোথায়? রোজ তো সদর দরজায় এসে গেছে, দূরবীন দিয়ে কি দেখবে তুমি? নিচে চলো। পিতা স্বর্গ পিতা ধর্ম। আজকে তোমার জন্মদিবস ব্রজেশ্বর, বলো তোমার কি উপহার চাই? আপনার আশীর্বাদ ছাড়া আর কিছুই চাই না বাবা। এই না হলে আমার দাদা ঠাকুর, দেখ ওরো দেখ, বাপের প্রতি ছেলের ভক্তি শ্রদ্ধাটা একবার দেখ। বেঁচে থাকো বাবা। থাক 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 ভাই, থাক থাক থাক। বেঁচে থাকো দাদা ঠাকুর, বেঁচে থাকো। আমার চুলের সংখ্যায় তোমার আয়ু হোক। এসো সতীনাথ, এসো 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 এসো। থাক থাক থাক। তারপর বলো সতীনাথ, তোমার ঘোড়দৌড়ের স্বাদ মিটেছে? সত্যি কাকাবাবু, আমি ভাবতেই পারিনি ঘোড়া চালানোয় ব্রজেশ্বর আমার চেয়ে এত পারদর্শী। আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথা বলে গেলেই চলবে? ছেলেটা আমার জন্মদিনের পায়েসটুকু খাবে না? ও হ্যাঁ, এই সবাই সবাই চলো। রোজো, আজ কিন্তু তোমার মা তোমার পছন্দের সব পদ নিজে হাতে রেঁধেছে। আমি তাহলে আজ আসি কাকাবাবু, আসি ব্রজেশ্বর। এক যাত্রায় তো পৃথক ফল হয় না বন্ধু। তুমি আমার জন্মদিনে এসে অভুক্ত হয়ে যাবে আর আমি চব্যচস্য খাবো, তা আবার হয় নাকি? তোমায় আমি কোনো মতেই ছাড়ছি না, আসো। আজকের দিনে পায়েসটা প্রথমে মুখে দিতে হয় বাবা, আগে একটু ওটা মুখে দিয়ে নে। আচ্ছা, সব খাবারগুলো কিন্তু খেতে হবে আজ, কিন্তু কোনোটা না খাবো বললে আমি শুনবো না। মিষ্টিগুলো আর আমটাও কিন্তু। মা, আমি এত খেতে পারবো না। আরে খাও খাও ব্রজেশ্বর, খাও। তুমি তো এখন আর বাচ্চা নাও যে তোমাকে জোর করে খাওয়ানো হবে। খাও খাও, কনক ওকে ওর মতো খেতে দাও। হ্যাঁ, তা সতীনাথ, যোদ্ধার দুর্লভ চক্রবর্তীর মুখে শুনলাম তোমার নাকি বিবাহ স্থির হয়েছে। তাই নাকি? আগে বাবা আজ সন্ধেবেলা আসবেন আপনাকে নিমন্ত্রণ করতে, আর ব্রজকে কিন্তু বরযাত্রী যাওয়ার অনুমতি দিতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ব্রজ নিশ্চয়ই যাবে। তবে সতীনাথ, তুমিও ব্রজর বরযাত্রী হওয়ার জন্য তৈরি থাকো। আমার বিয়ে? তোমার বন্ধু বিয়ে করতে চলেছে, আর তোমার আপত্তিটা কোথায়? না মানে আপত্তি ঠিক না। 21 বছর বয়স হলো তোমার ব্রজেশ্বর, যথেষ্ট সুপুরুষ তুমি।
রাজপুত্রের মতো রূপ তোমার, সেটাই তো আমার সম্বল। তা আমি কি সেটাকে ভাঙাবো না? কি বলো সতীনাথ, তোমার পিতৃদেব নিশ্চয়ই পণের টাকায় সিন্ধুক ভরিয়ে নিচ্ছেন। আগে সেটা হওয়াই তো দস্তুর। ভালো ভালো ভালো, তুমি বরঞ্চ এরপরে আরো 2-4টে বিয়ে করে বাবার সিন্ধুকটা আরো ভরিয়ে দিও। কি হলো, তুমি কি মৌনব্রত নিলে নাকি? কিছু বলছো না যে? আপনি যা ভালো বুঝবেন তাই হবে বাবা। ঘটক মশাই এসেছেন কর্তা। তোমরা ভালো করে খাও, আমি একটু ঘটকের সঙ্গে কথা বলে আসছি। কনক, তুমি এসো। তোমার তো আবার বউ নিয়ে কম ফিরিস্তি নেই। তা কেন হবে না শুনি? আমার তো এই একটি মাত্র ছেলে, তার বউ পছন্দ করার সময় একটু আমাকে সবকিছু জেনে শুনে নিতে হবে না? ও ভালো কথা ব্রজ, তোমার জন্য কলকাতা থেকে সাহেবি পোশাক আনিয়েছি। পরে দেখে নিও ঠিক আছে কিনা। সন্ধেবেলা ওটা পরেই তুমি সাহেবদের সামনে আসবে। সাহেবী পোশাক? হ্যাঁ, কেন আপত্তি আছে? কোনো ভোজ সভায় সাহেবরাও আসবে, তাদের সামনে অন্য পোশাকে আসা তোমার মানায় না। তারাও দেখুক আমার ছেলে কেমন রাজপুত্তুর হয়েছে। কি হলো দাদা ঠাকুর? বলি সাহেবী পোশাক পরতে হবে বলে, নাকি বিয়ের কথা শুনে তোমার মুখটা এরকম ভার হয়ে গেল কেন? ভেবেছিলাম আমার মনের মতন কাউকে বিয়ে করব। এখন তো দেখছি ঘটক ঠাকুর আর বাবার পছন্দের উপর সব নির্ভর করছে। তা তুমি কি তোমার মনের মতো কাউকে পছন্দ করে রেখেছো? বলে ফেলো, তাহলে বলে ফেলো, আমি না হয় হরকে গিয়ে কথাটা বলি। হ্যাঁ ভাই, আমিও শুনি তোমার মনের মানুষটি কে, কোন জমিদারের কন্যা। আমি এখনো তাকে খুঁজে পাইনি। তবে আমার মন বলছে আমি একদিন তাকে পাবো। সে মেয়ে হবে নির্মল, স্নিগ্ধ, ঘন কেশ, শান্ত চোখ, আবার ঝর্ণার মতন উজ্জ্বল। চম্পা বরণ কন্যা সেজে সোনার পদ্মখানি, বিদেম জলা চোখ দুটিতে। ছেলেবেলায় তুমি যেমন রাজকুমারীর গল্প শোনাতে, সেই রকম হবে আমার স্বপ্ন সুন্দরী। যাই, প্রসাদের ফলগুলো নিয়ে আসি।
এই রে, মা আসছে। মা যদি দেখে ফলগুলো তাহলে বুঝে যাবে আমি গাছে উঠেছিলাম ফল পাড়তে, তাহলে আর রক্ষে থাকবে না। যাই, লুকিয়ে পড়ি। পিপি, 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 এখানেও তো আসেনি। করি এখন, আমার আজ কত কাজ। ভট্টাদিতে যজ্ঞী বাড়িতে রান্না করতে যেতে হবে। পিপিকে না পেলে তো আমি আর পারি না। মেয়েটা বড্ড চঞ্চল হয়েছে, শুধু মাথাতেই যা বড় হয়েছে। ওর ছেলে মানুষই এখনো গেল না। চিন্তায় আমার রাতে ঘুম হয় না। কেমন ঘরে যে ওর বিয়ে হবে কে জানে। পারুলের কেমন জমিদার ঘরে বিয়ে হচ্ছে। মাগো, মাগো দয়া করো, আজ এমন একটা অলৌকিক কাণ্ড করে দাও যেন ওই বিয়ে বাড়িতে আমি আমার পিপির জন্য একটা সুপাত্রের সন্ধান পেয়ে যাই। তুই আর চিন্তা করিস না, জমিদার ঘরেই তোর মেয়ের বিবাহ হবে। আর খবরদার তোর মেয়েকে বকাবকি করবি না। তোর মেয়ে রাজরানী হবে, আমার আশীর্বাদ ওর মাথার ওপর আছে। ওকে যেমন ইচ্ছে সেভাবে খেলে বেড়াতে দিবি। লাগছে মা, তাই বলি, গলাটা চেনা চেনা কেন লাগছে? লাগছে মা, ছাড়ো। লাগছে মা। আমি কোথায় ভেবে ভেবে মরছি আর আমার সঙ্গে মস্করা হচ্ছে না? মা ছাড়ো, লাগছে। এত ফল? তুই আবার গাছে উঠেছিলি? তোকে আমি গাছে উঠতে বারণ করেছি? এই সেদিন গাছ থেকে পড়ে হাত পা ছড়লো। ওরে, তোর গায়ে দাগ হয়ে গেলে তোকে বিয়ে করবে কে শুনি? তুই আবার হাসছিস? শোন পিপি, তোর কিন্তু ধিঙ্গিপোনা দিন দিন বাড়ছে। কতবার বলেছি বনে বাজারে ঘুরবি না। আমাদের তো দুটো পেট, এতগুলো ফলকে খাবে শুনি? ওদিকে আবার বিয়ে বাড়িতে খাওয়া আছে। আচ্ছা, এতগুলো ফল পেশাদ দিলে কে খাবে শুনি? আমি তো আর দুজনের জন্য ফল আনেনি মা, সকলের জন্য এনেছি। তবু আমাদের কোনো রকমের চেয়ে চিনতে ভিক্ষে করে চলে যায়। কিন্তু তুমি তো জানো মা, গায়ের কত মানুষ খেতে পায় না। এই প্রসাদীগুলো পেলে তাদের হয়তো একবেলা চলে যাবে। তাদের না খেতে পেয়ে দেখে আমার বড় কষ্ট হয় মা। ওরে, তুই অন্যের খাবার কথা ভাবছিস? আর আমি মরে গেলে তোকে কে খাওয়াবে মা? আমার কথা ভেবো না মা, আমাদের দুঃখ একদিন ঘুচবেই। কে ঘোচাবে আমাদের দুঃখ? কে উদ্ধার করবে তোর মতো অভাগীকে? আমার স্বপ্নে দেখা সেই রাজপুত্র বিষাইয়ের এক চর আমাদের টর্চার সহ্য করিতে না পারিয়া বলিয়া দিয়াছে সমস্ত সম্পদ বৈকুণ্ঠপুর ভিলেজের কাছে শিকারপুর জঙ্গলে কোথাও লুকাইয়া রাখিয়াছে। তুমি তো কালকে সতীনাথের বিয়ে উপলক্ষে বৈকুণ্ঠপুর গ্রামে যাচ্ছ,
দেখো, ওই গ্রামের লাগোয়া হচ্ছে শিকারপুর জঙ্গল। ওই জঙ্গলে এক ডাকাত আমার ধন সম্পত্তি লুট করে লুকিয়ে রেখেছে। তোমাকে ফিরিয়ে আনতে হবে আমার সেই খোয়া যাওয়া ধন সম্পদ। চলো 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 পাল্টাই।